দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। ইরান আমেরিকার যুদ্ধের বিষয়টা শান্তি চুক্তি হচ্ছে করে হচ্ছে না। অনেকটা রবীন্দ্রনাথের একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে যে কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে। জটিল হয়েছে জাল, প্রতিকূল হলো কাল, উন্মাদ টানে টানে কেটে গেছে তাল। কে জানে তোমার বিনা সুরে ফিরে যাবে কিনা, নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায় পাছে। কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে। অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য পুরো বিষয়টি এখন এমন যে তিনি 2 দিন পরেই শান্তি চুক্তি হচ্ছে, নতুন কোন একটা ইস্যু এসে পুরো পরিকল্পনাটাই তারগোল পাকিয়ে দিচ্ছে। এবং সবশেষ যেটি আজকে হয়েছে, আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরানের ড্রোন সেটি ফেলে দিয়েছে। এরপর পরই প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে পাল্টা প্রতিশোধ নেওয়া হবে। এর মধ্যেই প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, অর্থাৎ ইরানে হামলা চালানো হয়েছে। যেখানে 2 দিন পর, 3 দিন পর কিংবা 1 সপ্তাহের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আমরা আলোচনা করার কথা, সেখানে শুরু হয়ে গেছে পাল্টাপাল্টি হামলা। এবং এইখানে বড় আগুন যোগ করছে ইসরায়েল এবং লেবানন ইস্যু। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যতবারই বলুন না কেন যে নেতানিয়াহু আমার কথা শুনবে, ইরান আমার কথা শুনবে, দুপক্ষই কথা দিয়েছে, কিন্তু দেখা গেছে তাদের মধ্যে ছোটখাটো হামলা, পাল্টা হামলা চলছেই। অর্থাৎ ঠিক কোন জায়গায় শান্তি চুক্তিটা এসে ঠেকে যাচ্ছে, এটি প্রেসিডেন্ট স্বয়ং নিজেও বুঝতে পারছেন কিনা তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে। আমরা বিশ্লেষণ করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের সাথে আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, মানে হ্যাঁ, একদম এই মুহূর্তে এসে কেন হামলা করতে হলো, হেলিকপ্টার ফেলতে হলো? পাল্টা হামলা তো করতে হয়, এটি তো যুদ্ধের নিয়ম, আপনি জানেন যে কেউ যদি আপনাকে ঢিলটি মারে আপনিও পাটকেল মারতে হবে। সেক্ষেত্রে এখনকার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? না না, এটা যে ইরান যে হরমুজ, স্ট্রেট অফ হরমুজ সম্পর্কে ইরান ভেরি সিরিয়াস। এটা তার আন্ডার কন্ট্রোল। এখানে ইউএস এর হেলিকপ্টার যাওয়া, অ্যাপাচি পার্টিকুলারলি, এটা তো একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাই আমার মনে হচ্ছে ইরান নিয়েছে এবং ড্রোন দিয়ে এটাকে ভূপতিত করেছে, মানে সমুদ্র পতিত করেছে। এখন এবং দুটো পাইলটকে যুক্তরাষ্ট্র উদ্ধার করেছে, কিন্তু এই উদ্ধার কাজে ইরান কিন্তু কোনো বাধা দেয়নি। সে কিন্তু আরো ফার্দার ড্রোন কিংবা মিসাইল মারতে পারতো, কিন্তু সে সেটা করেনি। এবং তার এটিও মানে ইরান ইরানের পরিষ্কার করেনি যে এটি কি ভুলে হয়েছে না উদ্দেশ্য প্রণোদিত ভাবে অ্যাপাচিটা ফেলা হয়েছে, সেটা সেটাও পরিষ্কার করেনি। সেটাও হয়তো হতে পারে। তার কারণ ইরান থেকে কিন্তু ক্লেম করা হয়নি যে আমরা এটা করেছি, যে ক্রেডিট যে নেয়, মানে হ্যাঁ, উদযাপন যে করা আমরা হয়নি। একটা ভূপতিত করেছি, সেটা কিন্তু সে করেনি। আবার আমার মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের আক্রমণটাও হয়েছে একদম সীমিত। আহ মানে ব্যাপারটা এমন যে ডোনাল্ড ট্রাম্প একটা চুক্তি করার জন্য, মানে যেখানে যুদ্ধটা থেমে যাবে, নট দ্য টেম্পোরারি 60 days কাইন্ড অফ স্টাফ, একটা মোটামুটি পার্মানেন্ট করার জন্য তার ইচ্ছা ভীষণ প্রবল। সে সেটা চাচ্ছে। কারণ এটা আগেও আপনাদেরকে বলেছি এই অনুষ্ঠানে, যে তার মাথার মধ্যে আছে মধ্যবর্তী নির্বাচন, যেটা নভেম্বরে হতে যাচ্ছে। এখন মানে মোস্ট ইন্টারেস্টিং থিং, যে ইসরায়েল এবং আমেরিকা এরা একত্রে আক্রমণ করেছিল, খেয়াল আছে? হ্যাঁ, মানে এপ্রিলের আক্রমণটা কিন্তু এরা একত্রে করেছে, আই থিঙ্ক 8 এপ্রিল। তো এই যে আক্রমণটা করেছিল একত্রে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করেছিল ইসরায়েল, নেতানিয়াহু, যে হ্যাঁ আমরা একদম ওখানে ওয়াক ওভার করবো, রেজিমটাকে ফেলে দেবো এবং ভেনেজুয়েলার মতো তোমার একটা বিরাট ভিক্টরি হবে। ডোনাল্ড ট্রাম্পের যে গ্রুপটা, যাদের এটা অ্যানালিসিস করার কথা ছিল, তারা কিন্তু তা করেনি। তাদের এক্সিট প্ল্যানটাও মানে খুবই দুর্বল ছিল এবং স্টেট অফ হরমুজের যে কি হতে পারে সেটাও কিন্তু তারা ভেবে দেখেনি। এখন এই দীর্ঘ যুদ্ধের পর, এপ্রিল থেকে এই পর্যন্ত এসে দেখা গেল যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইন্টারেস্ট একটু ভিন্ন হয়ে গেছে। তার কারণ উভয় পক্ষেরই নির্বাচন। যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো আই থিঙ্ক 5ই নভেম্বর, আর নেতানিয়াহুর নির্বাচন অক্টোবরের শেষ সপ্তাহে। এবং এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে নেতানিয়াহুর লাভ, সে নির্বাচনে ভালো করবে। আর এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি, কারণ তাতে হয়তো অর্থনীতি আরো ধসে পড়বে এবং তাতে হয়তো মধ্যবর্তী নির্বাচনে
যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স তাদের মন বিগড়ে যাবে এবং সে হেরে যাওয়ার, তার দল হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা তার হেডেক। তাহলে আমরা দেখলাম দুটো ভিন্ন ইন্টারেস্ট এখন। এটা কিন্তু আগে ছিল না। যদিও আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে বন্ধুত্ব ভীষণ প্রবল, এবং এটা শুধু আমরা যে আসবো এই রিপাবলিকান এই পার্টি নয়। সমীকরণে আমরা আসবো। আপনি ইসরায়েল এবং আমেরিকা ইন্টারেস্টের কথাটা বললেন, ইরানের ইন্টারেস্টটা কি একটু যোগ করবেন, যে ওরা আসলে কি চাইছে? হ্যাঁ, ইন্টারেস্টের ইরান তো সে সব ব্যাপারটা বুঝে ফেলেছে। দে আর ভেরি ইন্টেলিজেন্ট। মানে ইরানের জনসাধারণ কিন্তু প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ বছর ধরে ওরা কিন্তু সাম্রাজ্য মানে গঠন করে, মাঝে মাঝে একটু নষ্ট হয়, আবার গঠন করে। পৃথিবীর কোন জাতি এত দীর্ঘকালীন সাম্রাজ্য এমনকি চীন পর্যন্ত রাখতে পারেনি। ইজিপ্ট তো নাই, হ্যাঁ, আর অন্যগুলো তো খুবই কম, Okay. মানে ব্রিটিশ। কিন্তু এখন ইরান কি Empire. চাইছে? মানে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যুদ্ধ বন্ধ হোক, নেতানিয়াহু চাচ্ছেন যুদ্ধ চলুক, ইরান কি চাইছে? যুদ্ধ বন্ধ হোক না চলুক? ইরান চাচ্ছে যে না, যুদ্ধটা প্রলম্বিত করা, মানে যুদ্ধটা চলুক। ইন্টেন্স না হওয়া, হ্যাঁ। মানে ইন্টেন্সিটি চাচ্ছে না, হ্যাঁ। কিন্তু এটাকে যত ঠেলে নেওয়া যায় টুয়ার্ডস দ্য মিড টার্ম ইলেকশন। কারণ সে বুঝতে পেরেছে উইকনেসটা কি। ওরা তো দারুণ অভিজ্ঞ জাতি, মানে ওই এজন্য সময় ওরা একটু কিন্তু- চেপে ধরে বেশি কিছু আদায় করা যাবে, এটি কি তাদের ইন্টারেস্ট? যে এক্স্যাক্টলি। এবং আপনি লক্ষ্য করে দেখুন ওদের যে পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যরা, তারা কিন্তু ইউরোপ থেকে পিএইচডি করা এবং খুব ভালো ভালো লোকজন। আর ডোনাল্ড ট্রাম্পের যে সভাসদ গ্রুপটা, তারা হলো ফক্স নিউজের মানে না, যাই হোক, অনেক পিএইচডি করা সেখানে আছে এই নিঃসন্দেহে। ধরনের লোকজন। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, একটু আপনার কাছে যাই। সেটি হলো, আমরা তো বলছিলাম যে প্রেসিডেন্ট হয়তো গান যে কাছে ছিলে দূরে গেলে দূর থেকে এসো কাছে। 2 মাস পর, অর্থাৎ আমরা যদি একদম হাতের আঙ্গুলে গুনি, 8 এপ্রিল, এখন 9 জুন, 2 মাস পর আবার পাল্টাপাল্টি হামলা। এবং আমরা যেটি কিছুক্ষণ আগে জেনেছি, ইরান আবার পাল্টা হামলা করেছে, মিসাইল ছুড়েছে ইউএস এর যে টার্গেট গুলোতে আছে সেগুলোতে। 2 মাস পর কি যুদ্ধটা আবার শুরু হয়ে গেল, নাকি এটা সাময়িক, মানে এটা করতে হয় বলে করা হচ্ছে? ধন্যবাদ। ঠিক করার জন্য যুদ্ধটা করছে এমন না, যুদ্ধ করে ইরানেরও খুব বেশি লাভ নেই। তবে যুদ্ধটাকে যদি প্রলম্বিত করা যায় তাহলে এই দৌড়ে ইরানই জিতে যাবে। কারণ হচ্ছে ইরানের তো আসলে তেমন হারানোর আর তেমন কিছু নেই। কারণ ওদের সামনে একটা ইলেকশন আছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, ইরানেরও আছে, কিন্তু সেখানে তো সবই হচ্ছে আইআরজিসি অ্যাপ্রুভড ক্যান্ডিডেটস, তাই না? সেখানে এমন কিছু বিরোধী দল টল নেই। যারা আছে পেজেশকিয়ান, তারপরে এই যে আরো কয়েকজন গালিপপ, ওরাই হচ্ছে মূল ক্যান্ডিডেট, জালিনি, এরা হচ্ছে মূল ক্যান্ডিডেট। সুতরাং ওদের ইলেকশন টেনে ওরা ততটা শঙ্কিত না। আর আপনি যেটা বললেন যে যুদ্ধ কি করার জন্য করা, আমার মনে হয় ইরান কিন্তু সঠিকভাবেই সে চাচ্ছে যুদ্ধটা বন্ধ হোক সমস্ত ফ্রন্টে, শুধু ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে না, এটা লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা হচ্ছে সেটাও বন্ধ হোক। এমনকি ওরা হয়তো চাবে যে হুতিরা মাঝে মধ্যে আক্রমণ করে, সেগুলি বন্ধ হোক। এটা কিন্তু ইরানের জন্য একটা ম্যাচুরিটি ইন দ্য সেন্স, সে তো তার এলাইদেরকে বাদ দিয়ে, তার জন্যই তো, ইরানের জন্যই তো তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। তাদের তো আলাদা কোনো ইন্টারেস্ট নেই, হেজবুল্লাহ কিংবা হুতি। তারা তাদের যে লর্ড অথবা তাদের যে বস, ইরানকে খুশি করার জন্যই তারা যুদ্ধ করেছে। হামাসও তাই করেছিল। তো ইন এ ওয়ে ইরান কিন্তু অনেক বেশি প্রিন্সিপালড ওয়েতে যুদ্ধটা বন্ধ করতে চাচ্ছে, যে প্রত্যেকটা ফ্রন্টে যুদ্ধটা বন্ধ হোক। তবে যুদ্ধটা যদি আরেকটু প্রলম্বিত হয় তাহলে লাভটা ইরানের বেশি হয়। কারণ যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটা দম বন্ধ হয়ে যাচ্ছে, যে যত তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ হবে ততই তাদের জন্য লাভ, যেটা নিয়ে আর মানুষ কথা বলবে না। ইলেকশন সমাসন্ন, প্লাস হচ্ছে জিনিসপত্রের দাম এবং গ্যাসোলিনের দাম। আর নেতানিয়াহু যে যুদ্ধটা চাচ্ছে, এটা তো সারাউর ভাই বললো যে নেতানিয়াহু যুদ্ধটা চাচ্ছে কারণ হচ্ছে ইসরায়েলের 93% লোক যুদ্ধটাকে সমর্থন করে। হ্যাঁ, 93% একটা বিশাল সংখ্যা। ওয়ারেজ যুক্তরাষ্ট্রে আমাদের এখানে প্রায় 64 to 70% লোক বিরোধিতা করে, ডিপেন্ডিং অন হু ইউ আর আস্কিং। মানে রিপাবলিকানদের আস করছেন নাকি ইন্ডিপেন্ডেন্টদের, সব মিলিয়ে ইউএসএ তে খুবই হিউজলি আনপপুলার একটা যুদ্ধ। তো তবে যে এটার কথা বললেন, অ্যাপাচি হেলিকপ্টারের ব্যাপারটা, এটা আমার ধারণা ইরান জেনে বুঝেই এই হেলিকপ্টারটাকে তারা সমুদ্র পাতিত করেছে। হ্যাঁ, কারণ এই যে অ্যাপাচির, দেয়ার ইজ নো প্লেস ফর অ্যাপাচি ওভার দ্য হরমুজ। আর ওটার দায় কেন ওরা নিচ্ছে না? ওটার দায় নিচ্ছে না, এটা এক ধরনের চালাকি।
কারণ আচ্ছা। হচ্ছে যদি আপনি কাজের কাজটা করে ফেলতে পারেন কোনো কিছু স্বীকার না করে, যে মেসেজটা পাওয়ার তারা পেয়ে গেছে। অর্থাৎ চট আমরা দিলেন, এখানে ব্যথা কি- পেলেও আপনার আর মানে অন্য কিছু করার তো দরকার নেই, আপনি চটটা দিয়ে দিয়েছেন, ব্যথাটাও পেয়ে গেছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এটাই বলছি। আপনি আপনার নিশ্চয় মনে আছে জেরাল্ড ফোর্ড যখন গিয়েছিল সেখানে একটা অগ্নিকাণ্ড হয়েছিল, কিন্তু ইরান এটার দায়িত্ব নেয়নি কখনো। কিন্তু অনেকেই জানে বাইরের লোকেরা যেটা এক ধরনের আক্রমণ হয়েছিল। আপনি যেটা বললেন যে ইরান চায় যে আপনি জানেন যে অনেক সময় আমাদের যারা গার্ডিয়ান পিতামাতা তারা কিন্তু নট নেসেসারিলি কষিয়ে থাপ্পড় মারে। আপনি একটা অন্যায় করলে আপনার দিকে যখন চোখ রাঙিয়ে তাকায় আমরা কিন্তু বুঝতে পারি যে এখন আমার সময় হয়েছে ক্ষান্ত দেওয়ার। তো এই মেসেজটা ইউএস কে ইরান দিতে পেরেছে জেরাল্ড ফোর্ডকে আক্রমণ করে, অ্যাপাচিকে আক্রমণ করে। আর ইউএস যে আক্রমণ করলো পাল্টা আজকে, এটা তাদের করতে হতো ওই এর জন্য, মান রক্ষার জন্য। কারণ আপনি প্রপোর্শনাল যদি না করেন, রেসপন্স না করেন, তাহলে মনে হবে ইউএস খুব উইক। তা আমার মনে হয় সবগুলো জিনিসই মেজার্ড ওয়েতে হচ্ছে। শুধু ইসরায়েলের যে আক্রমণ এই ইয়েতে লেবাননে, সেটা লেবাননে। মেজার্ড না। কারণ এই বিষয়টা নেতানিয়াহু জানার আগে একটু আপনার কাছে একটা ভিন্ন বিষয় জানি। বিশ্লেষকরা যেটি বলছেন সেটি হলো জি। যে আপনি বলছিলেন সবকিছু মেজার্ড ওয়েতে হচ্ছে, সেই জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন বারবার এই যুদ্ধ থেকে বেরো আসতে, কিন্তু বিশ্লেষকরা বলছেন যে শুধুমাত্র ইসরায়েলকে দায়ী করছে না, তারা বলছেন ইসরায়েল এবং ইরানই তাকে বারবার যুদ্ধের মধ্যে আবার ফেলতেছে। আপনিও কি একমত হচ্ছেন কিনা যে ইসরায়েল এবং ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে বারবার যুদ্ধের মধ্যে ফেলছে? এটা ইসরায়েল যুদ্ধের মধ্যে ইচ্ছা করে ফেলছে কিনা, ইসরায়েল তো চায় যে ইউএস তার পাশে থাকে এই যুদ্ধটাতে। যদিও মানে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই পর্যন্ত 2টা ফোন কলে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই যুদ্ধটা তুমি আর করে যেও না, তুমি যদি চালিয়ে যাও তাহলে ইউ উইল বি অ্যালোন, এবং তুমি এইসব কি ক্রেজি কাজ কাম শুরু করেছো। সুতরাং এটা জানে, এটা মুখে বলছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ইন্টারেস্ট ইসরায়েলে সেটাও এতটা গভীরভাবে প্রতীত। অর্থাৎ তার পার্টির, ইউএস জনগণের ইসরায়েলের প্রতি তাদের যে কমিটমেন্ট, এটা মুখে বলছে, কিন্তু সেইভাবে কি তিনি ফলো আপ করছেন? সেভাবে তো তিনি ফলো আপ করছেন না। তিনি যদি বলতেন তুমি যদি 7 দিনের মধ্যে এই যুদ্ধ বন্ধ না করো তাহলে আমাদের সাহায্য বন্ধ করে দিব, সামরিক সাহায্য এবং যে যত ধরনের। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ইকোনমিতে। এখন যদি তাদের মানে সাপ্লাই লাইন সঠিক রেখে আপনি তাদেরকে শুধু ভৎসনা করে যান, এটা আসলে সে কদ্দুর সিনসিয়ার সেই ব্যাপারে আমার যথেষ্ট আমি আপনার কাছে এই বিষয়টা নিয়ে আসবো যে আসলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতানিয়াহুর উপর লেভারেজ কতটুকু আছে এই প্রশ্ন নিয়ে। তার আগে প্রফেসর ডক্টর মোস্তফা স্যারও আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, মানে হঠাৎ করে আলোচনার কেন্দ্রে চলে আসলো লেবাননে ইসরায়েল এই হামলাটা তো যখন 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হলো তারপর থেকে করে যাচ্ছে লাগাতার, এটি ছোটখাটো পরিসরে বড় পরিসরে হচ্ছে। এখন এসে ইরান খুব শক্ত গলায়, কঠিন গলায় বলছে যে লেবাননে হামলা করা যাবে না। মানে ইরান কি আলোচনায় এমন একটা শক্তিশালী জায়গা আছে যে এখন আমরা যেটা বলবো সেটাই হবে, কিংবা আমাদের কাছে সেরকম কিছু আছে? কেন লেবাননকে এত বেশি গুরুত্ব এখন দেয়া হচ্ছে? না না, লেবাননের প্রতি কিন্তু আগে থেকেই গুরুত্ব ছিল। হ্যাঁ, ছিল। কখনোই কিন্তু ইরান না, শক্ত ছিল লেবাননকে না, abandon মানে করে। এত কঠিন গলায় হ্যাঁ, ছিল না। মানে হেজবুল্লাহকে। কিন্তু সেটা মানে এটা দেখা গেল, আমি ডক্টর খালেকুজ্জামানের সঙ্গে একমত যে এটা ইরানের একটা ডিপ্লোম্যাটিক, আমি বলবো ম্যাচিউরিটি, ওকে। যে সে তার যে বন্ধু তার জন্যই কিন্তু মানে নর্দার্ন ইসরায়েলে যে আক্রমণটা করেছে এটা কিন্তু হেজবুল্লাহ প্রথম শুরু করেছিল, এই যখন হামাজের সঙ্গে গোলমাল হয়, এবং ওইটাই কিন্তু কন্টিনিউ করছে। আবার ইরানের সঙ্গে যুদ্ধের সময় আবার তারা নতুন করে আক্রমণ করেছে, তারপরে ওটার প্রত্যুত্তর দিয়েছে ইসরায়েল। কাজেই মানে হেজবুল্লাহ ইরানের বন্ধু, কাজে তারা বন্ধুর সেফটির কথা ভাবছে। এটা তো আপনি যদি লং টার্মের চিন্তা করেন, দীর্ঘস্থায়ী রাজনীতি মধ্যপ্রাচ্যে, তাহলে তো এটা আমি মনে করি মাস্টার স্ট্রোক। ওকে। সে অনেক বুদ্ধিমানের কাজ করেছে। কাজেই সেই জন্যই লেবাননের ব্যাপারটা ইরানের জন্য খুব গুরুত্বপূর্ণ। সে শুধু বর্তমানের শর্ট টার্ম সলিউশন দেখছে না, সে দেখছে দীর্ঘকালীন। কারণ ভবিষ্যতে আবার গোলমাল লাগবে, এই গোলমাল বন্ধ করা যাবে না, তখন তার তো এই বন্ধু দরকার সবাইকে। কাজে এখন যদি সে বন্ধুদেরকে অ্যাবান্ডন করে দেয় তাহলে তো ভবিষ্যতে তারা থাকবে না। এই জন্যই ইরান তার যে মানে ম্যাচিউরিটি দেখাচ্ছে ডিপ্লোমেসির ক্ষেত্রে। আর একটা যে আপনি বললেন যে তার মানে পজিশন কি এতই স্ট্রং, না, পজিশনটা ততটা স্ট্রং নয়। মানে আপনি যদি মিলিটারিলি চিন্তা করেন অথবা অর্থনৈতিক দিকে চিন্তা করেন,
তাহলে কিন্তু ইরানের অবস্থা ততটা ভালো নয়। কিন্তু অন্য একটা ঘটনা আছে, হুম। ইরানের রিজলভ, যে তার যে অনেক দীর্ঘ মানে হাজার বছরের তার যে অভিজ্ঞতা এবং তার যে আত্মমর্যাদার যে একটা আছে ইরানের জনগণের, তাতে ইরানকে পর্যদস্ত করা একটা কঠিন ব্যাপার। এটা কিন্তু সবাই জানে। আমরা এটা ইরাক ইরান যুদ্ধে দেখেছি যে ইরাক কিন্তু প্রথম থেকে উইন করে যাচ্ছিল, মানে ইরান তখন অ্যাবসলুটলি অপ্রস্তুত, কারণ তার আর্মি চলে গেছে ওই রেভলিউশনের পরে। কিন্তু তাও তারা মানে এটাকে এমন করেছিল যে ইরাকের বজরা ওয়াজ অ্যাবাউট টু বি ক্যাপচার্ড বাই ইরান। হ্যাঁ, কাজে ইরানকে মানে যেটা আপনি লাস্টে যদি ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা শোনেন, সে কিন্তু এটা ক্লিয়ার বলে দিয়েছে যেটা একটা মারাত্মক দেশ। এই দেশ নিউক্লিয়ার ওয়েপন্স করলে সে ইসরায়েলকে ধ্বংস করবে, ইউরোপকে করবে, তারপরে আমেরিকাকে করবে। দারুণ শক্তিশালী, একথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প ঠিকই বুঝেছেন হোয়াট ইজ না ইরান। মানে একটু আরেকটা শব্দ যোগ করেছিলেন, শক্তিশালীর সঙ্গে অহংকারী যোগ করেছিলেন। অহংকারের হ্যাঁ। বিষয়টা আসছে যে যখনই শান্তি চুক্তির কাছাকাছি আসা হচ্ছে তখনই ইরান নতুন নতুন শর্ত যোগ হচ্ছে। এমনকি এটিও বলা হচ্ছে যে প্যালেস্তাইন ইস্যুটাতেও একটা সুস্পষ্ট কমিটমেন্ট থাকতে হবে যদি এই চুক্তি করতে হয়। অর্থাৎ এটি কি মানে এটি কোন ধরনের কৌশল ইরানের, আপনার কাছে কি মনে হচ্ছে? আমি নেগেটিভ কোনো কৌশল বলছি না, আমি জানতে চাচ্ছি যে এটি কি আসলে ইরান আদৌ কি ওই শক্তিশালী ওই অহংকারের জায়গায় পৌঁছে গিয়েছে কিনা যে তারা যেটি বলবে সেই অনুযায়ী চুক্তিটি হবে? অহংকার তো রয়েছে, আগেই তো আপনাকে বললাম যে হাজার বছর ধরে ধরার সভ্যতা, হ্যাঁ, ওদের ভেতরে তো অহংকার রয়েছে। হ্যাঁ, মানে এটা থাকবে, একটা জাতি যে এত দীর্ঘকাল মানে মানে পৃথিবীর যে সভ্যতার যে সময়কালটা আমরা জানি, হ্যাঁ, সেই সময়কালের সবচেয়ে দীর্ঘতম সময় ইরান মানে তৎকালীন যে বিশ্ব সিভিলাইজড ওয়ার্ল্ডের প্রায় সবটাই দখল করে বসেছিল। কাজে এই দেশের তো অহংকার থাকবে। তবে শক্তি যে ব্যাপারটা আপনি বললেন, যে আমি যেটা বললাম যে এর অর্থনীতির পরিস্থিতি ততটা ভালো নয়, কিন্তু আরো একটা ব্যাপার আছে, সে কিন্তু এত রেস্ট্রিকশনের পরেও তার অর্থনীতিকে কিন্তু ইন্টারনালি সে স্ট্যাবিলাইজ করেছে। নট অনলি দ্যাট, সে তার টেকনোলজিকেও উন্নত করেছে উইদাউট এনি হেল্প ফ্রম দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। এই সব কারণে তার তো অহংকার রয়েছে, আর স্ট্র্যাটেজিক্যালি দে আর ভেরি এবল। আমার যা মনে হচ্ছে যে আমাদের যে দলটা যাচ্ছে সেখানে ব্যবসায়ী লোক, হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সির ব্যবসায়ীর দল, হ্যাঁ, তারা যাচ্ছে। আর ওখানে ওরা ফরেন পলিসিতে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পিএইচডির লোকজন সব, এবং ঘাগু মানে ডিপ্লোম্যাট। কাজে এই জন্য মানে ইরানের যে স্ট্রেংথটা আমি মনে করছি যে নেগোসিয়েশনে তার স্ট্রেংথ হলো তাদের নলেজ এবং তাদের অহংকার, দুটোই। প্রফেসর ডক্টর এম কামালুজ্জামান, আপনার কাছে একটু এই বিষয়টি শুনি যে ইরান দিনে দিনে তাদের শর্তের পরিধি বাড়াচ্ছে, অর্থাৎ তারা নতুন নতুন শর্ত যোগ করছে। এটি কি এই চুক্তি হওয়ার পিছনে কিংবা চুক্তি না হওয়ার পিছনে বড় কোন রকম বাধা হয়ে উঠছে কিনা? না, দেখুন, আপনি যখন নেগোসিয়েশন করবেন আপনি তো আপনার শক্তিটা বোঝেন। আপনি সবসময় মানুষ নেগোসিয়েশন করে নিজের শক্তির পজিশন থেকে। এই যুদ্ধটার ভিতর দিয়ে যে ইরান গেল গত কয়েক মাস, প্লাস তাদের যে অভিজ্ঞতা হাজার বছরের, যেটা সারোয়ার ভাই বললো, প্লাস হচ্ছে তারা যেভাবে গালফ স্টেট গুলোকে পর্যদস্ত করে ফেলতে পেরেছে, সব মিলিয়ে তারা তো একটা টেস্টের ভিতর দিয়ে পার হলো গত কয়েক মাস। তাতে করে ওরা বুঝে গিয়েছে যে এখন এমনকি ওদেরও তো একটা নিশ্চয়ই ইন্টেলিজেন্স আছে যে ইউএসএ স্টক পাইল কিরকম, তারপর কি বলে ইসরায়েলের স্টক পাইল কিরকম, আরো যদি এবং নিজস্ব শক্তিমত্তা কদ্দূর, তাদের কতটা মিসাইলস এবং এই যে ড্রোন এগুলি এখনো মজুদ রয়েছে। সব মিলে ওরা তো বোকার গোষ্ঠী না, ওরা সব হিসাব নিকাশ করে দেখছে যে এখন পসিবল যে আমার যে শর্তাবলী এটাকে আর একটু শক্ত করা। যদি ওরা এই পজিশনে না থাকতো যে আমি যে শক্ত করতে চাই আমাকে গাদ মটকে দিবে, তাহলে তো ওরা এটা করতো না। ওরা মেজার্ড ওয়েতে আগাচ্ছে এবং ওরা বুঝতে পেরেছে যে দে আর নেগোসিয়েটিং ফ্রম এ পজিশন অফ স্ট্রেংথ। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ ওরা, আমি মনে করি যে ওরা সঠিকভাবেই বুঝতে পেরেছে যে স্ট্রেংথটা কি হরমুজ নাকি এর বাইরে আর কিছু আছে। হরমুজটাও তাদের ধারণা ছিল না। আমার ধারণা নাই যে ইউএস এর তো ছিলই না যে হরমুজে যেমন একটা বিপাকে পড়ে যাবে। এমনকি নেতানিয়াহু একটা ইন্টারভিউতে কিন্তু ইউএস এর একটা চ্যানেলে বলেছে আমরা কল্পনা করতে পারি নাই যে হরমুজ এমন একটা
পজিশন হতে আমাদের পারে। ফেলে দিবে। এবং আমরা কল্পনাও করতে পারি নাই যে ইরান আসলে গালফের সমস্ত যে রাষ্ট্রগুলি তাদেরকে আক্রমণ করে বসবে। আমাদের ধারণা ছিল তারা হয়তো শুধু ইসরায়েলকে আক্রমণ করবে। তো এই যে একটা নতুন অভিজ্ঞতার ভিতর দিয়ে ইরান গিয়ে দেখলো যে তারা মার খেয়েছে, কিন্তু যথেষ্টই টিকে গিয়েছে। এবং সিআইএ এর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে 70% ওদের মিসাইল ক্যাপাসিটি এখনো রয়ে গিয়েছে, ড্রোন গুলি রয়ে গিয়েছে। এটা গেলে একটা সাইড। আরেকটা সাইড কিন্তু এই যতই যুদ্ধ যাচ্ছে ততই কিন্তু চায়নার সাথে এবং রাশিয়ার সাথে ওরা তলে তলে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। ওদের কোলাবোরেশন, কোঅপারেশন, ইন্টেলিজেন্স গ্যাদারিং, তারপর এয়ার ডিফেন্স, এগুলি তো সব খবরে পরিষ্কারভাবে সবসময় আসে না। এর মানে ওদের শক্তিমত্তা আরো বেড়েছে। এটা এটা আরেকটা দিক। তারপরে আপনি দেখুন যে আরেকটা দিক হচ্ছে যে আপনি যতই স্যাংশন দেন ইরানের উপর, কিন্তু ইরান কিন্তু তেল বিক্রি করে মূলত চাইনিজদের কাছে, এবং চাইনিজরা তাদের তেল তাদের মতো করে ইরানের কাছ থেকে নিয়ে যাচ্ছে। এবং আরো একটা রিপোর্ট আছে যে হরমুজের বাইরে গিয়েও ইরান ইনল্যান্ডে এই যে সেন্ট্রাল এশিয়ান যে দেশগুলো, এখানে কাজাকস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তাদেরকে ব্যবহার করে, কাস্পিয়ান সি ব্যবহার করে এমনকি তাদের অনেক ট্রেড এবং বিজনেস চালিয়ে যাচ্ছে। এর মানে তাদের অর্থে এরকম ভাটা পড়ছে না। তো এই যে নতুন করে অ্যাডজাস্ট করা তাদের পজিশনটা, নতুন ভাবে বাণিজ্য করতে শেখা, নতুন করে বন্ধু শেখা এই যে চাইনিজদেরকে, তাদের নিজের শক্তিমত্তাটা কতদূর, তাদের টলারেন্সটা কতটা তারা সহ্য করতে পারবে, পাউন্ডিংটা, সবগুলো এক ধরনের ক্যালিব্রেশনের ভিতর দিয়ে গিয়ে ওরা যখন বুঝতে পেরেছে যে আমাদের মানে নেগোসিয়েশনের পজিশনটা বেটার, সেই জন্যই তো তারা এতটা প্রলম্বিত করছে নেগোসিয়েশনটা। ওরা উইক পজিশনে থাকলে ডোনাল্ড ট্রাম্পের মতো পৃথিবীর শক্তিধর রাষ্ট্রের লোক বলছে তোমরা টেবিলে আসো, নেগোসিয়েশন করি, প্রথম সপ্তাহেই তো হুজুর বলে গিয়ে নেগোসিয়েশনে বসে যেত। তাতে সবগুলো ব্যাপার ভিতর থেকে ঘেটে দেখলে বোঝা যায় ইরান, হ্যাঁ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাবসলিউটলি, অর্থনৈতিক ভাবে তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু মনের দিক থেকে ওরা যথেষ্টই বলিয়ান এবং তারা রিজলভ কিন্তু মানে আমাদের সুতরাং জি। তারা শক্তির পজিশনে আছে আমার ধারণা। ওকে, আমাদের প্রেসিডেন্ট তো একটা পর্যায়ে এসে আপনি বলছিলেন যে তারা যদি শক্তির পজিশনে না থাকতো ডোনাল্ড ট্রাম্পের কথা অমান্য করা সাহস করতো না। এখন তো আমরা দেখছি যে আমাদের প্রেসিডেন্টের কথা অনেকে অমান্য করছেন। ইভেন আমরা যদি নেতানিয়াহুর কথা বলি যে আমেরিকা প্রতি বছর $3.8 বিলিয়ন দিচ্ছে, আবার 42% অস্ত্র আমাদের কাছ থেকে নিচ্ছে ইসরায়েল। তারপরে তো দেখছি যে মানে উনি বলছিলেন, ফোন করেও রিকোয়েস্ট করেছেন, এর আগে ধমক দিয়েছেন, তারপরে প্রকাশ্যে বললেন না না নেতানিয়াহু কোনো হামলা চালাবে না, কিন্তু লেবাননে হামলা অব্যাহত আছে। কেন? মানে কোথায় গিয়ে আসলে নেতানিয়াহু আমাদের প্রেসিডেন্টের কথা শুনছেন না? সেটাও তো ইরানের মতো উল্টা দিক থেকে যদি দেখেন, ইসরায়েলের তো নিজস্ব একটা হিসাব নিকাশ আছে যে ডোনাল্ড ট্রাম্প পলিটিক্যাল কারণে তার নিজের অডিয়েন্সের জন্য কিছু কিছু ধমক দিবে, কিছু কিছু কথা বলবে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ইউএস এর ভিতরে যে ইসরায়েল পন্থীদের যে একটা লবিং, তাদের যে শক্তি সমস্ত ক্ষেত্রে, এটা মিডিয়াতে বলুন, ইকোনমিতে বলুন, সায়েন্স টেকনোলজিতে বলুন, পলিটিক্সে বলুন, সেই ধারণাটা তার বিবি নেতানিয়াহুর রয়েছে। কারণ তিনি তো আসলে ইউএস এর পলিটিক্সটা ইউএস এর মানুষদের মতো বোঝে, তিনি তো এই দেশেই ছিলেন। সুতরাং সে জানে যে মুখে যতই বলুক এখনো আমার মানে ইয়েতে আর কি ওয়ালেটে টান পড়েনি এখনো ইউএস। কারণ আপনি তো জানেন যে একজন যে ওই ইসরায়েলিস ফর জাস্টিস, বোধহয় জুইস ফর জাস্টিসের যে একজন মহিলা, যে বেনি কি জানি নাম তার, তিনি তো আজকে যেটা বললেন যে আসলে ওই মানে যাই হোক তার নামটা আমি পাচ্ছি না, ইউএস এর একজন মহিলা যিনি হচ্ছে জুইস ফর পিস, হ্যাঁ, তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প মুখে বলছে, কিন্তু সে তো তার মানে তার অ্যাকশন দিয়ে এটাকে ফলো আপ করছে না। সে তো মানে ইকোনমিক যে সাপ্লাই, মিলিটারি সাপ্লাই, এটা কাট অফ করে দিবে এই ঘোষণাটা সে দেয় নাই। সুতরাং বেঞ্জামিন নেতানিয়াহু জানে যে সেখানে মুখে যতই বলুক এটা একটা। আর একটা জিনিস হচ্ছে ইন্টারনালি বিবি নেতানিয়াহুর বড় পার্টনার হচ্ছে বেন গাভির, তাই না? তো বেন গাভির যে সে তো আরো কট্টরপন্থী, তার সাপোর্ট ছাড়া সে আবার ক্ষমতায় থাকতে পারবে না নেতানিয়াহু। সে বলে দিয়েছে আজকে যে ইউএসএ ডোনাল্ড ট্রাম্পের যেমন রেড লাইন রয়েছে, আমাদেরও নিজস্ব রেড লাইন আছে। হ্যাঁ, এটা যদি আমাদের দেশকে যদি হেজবুল্লাহ আক্রমণ করে কিংবা ইরান আক্রমণ করে, ইউএস কি বললো এটা আমরা মোটেও কেয়ার করবো না, আমরা আমাদের দেশকে ডিফেন্ড করার জন্য আমরা
পাল্টা আক্রমণ চালাবো। ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নো বলে দেওয়ার জন্য তিনি বলেছেন, নেতানিয়াহুকে বলেছেন যে তাকে নো বলে দিন। সেটাই আমি বললাম যে ইসরায়েলেরও নিজস্ব একটা হিসাব নিকাশ আছে। যতদিন পর্যন্ত তার ওয়ালেটে টান না পড়বে ইউএস এর পক্ষ থেকে, ততদিন পর্যন্ত এই ছোটখাটো ওই যে রিভিউ করা, একটু বকা দেওয়া, হাতে থাপ্পড় দেওয়া, তাতে তারা থামবে না। কারণ যুদ্ধটার প্রতি তাদের ব্যাপক সমর্থন জনগণের রয়েছে, 93%। ক্যান ইউ ইমাজিন? যুদ্ধ এবং সামনে ইলেকশন আছে, আন্তর্জাতিক আদালতের বিভিন্ন বিষয় আছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরছি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের শিক্ষক, এবং একই সাথে কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর মোস্তফা সরোয়ার, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে কে কাকে নাড়ছে। যদিও অনেকে বলছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাছে তুলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু, মই কেড়ে নেওয়ার চেষ্টা করলেও তিনি এখন মই কেড়ে নিতে দিচ্ছেন না। মূল বিষয়টি হলো যুদ্ধ যদি থামাতে হয়, বেঞ্জামিন নেতানিয়াহুকেও থামাতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সেটি পারবেন কিনা? হ্যাঁ, মানে ব্যাপারটা কি যে এটা বেঞ্জামিন নেতানিয়াহু তাকে মই উঠিয়ে মই গাছে তুলে মই নেয়া রাজি নাই। কিন্তু একটা ব্যাপার আছে যেটা ডক্টর খালেকুজ্জামান ইঙ্গিত দিয়েছেন, যে এখানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যে জুইশ লবি আছে সেটা এতই স্ট্রং যে ইসরায়েলকে মানে বাধা দেওয়ার জন্য কিংবা তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য তাদের উপরে ডোনাল্ড ট্রাম্পের যদি অভিপ্রায় থাকে যে আমি যুদ্ধ করব না, এটা বন্ধ করো, সেটা করার জন্য তার করতে হবে ওই যে 42% যে অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে যাচ্ছে, এবং ভারী অস্ত্রগুলো, যে রসদগুলো ছাড়া চলবে না। এমনকি যেটা আয়রন ডোম, যদি যুক্তরাষ্ট্রের সাহায্য না থাকে তাহলে আয়রন ডোম ভেঙে পড়বে। তাহলে তো ইরানি আক্রমণকে প্রতিরোধ করা অসম্ভব হয়ে যাবে, ইম্পসিবল। এটা মানে মানে আমরা সবাই জানি, যুক্তরাষ্ট্রের পলিসি মেকাররা জানে, ইসরায়েলিরা জানে। এটা কি ডোনাল্ড ট্রাম্প বলতে পারে? না, পারে না। কেন পারে না? ইচ্ছা থাকলেও সে পারবে না। তার কারণ যুক্তরাষ্ট্রের ইন্টারনাল ব্যাপার, যেখানে জুইশ লবি এতই স্ট্রং যে তারপরে মানে সব জায়গাতে প্রেস, ইভেন ডেমোক্রেটদের মধ্যে, শুধু তার দল নয়, ডেমোক্রেটদের মধ্যে, ডেমোক্রেটদেরও কারো এই সাহস নেই এই কথা বলার। কোন দলের সাহস নেই, রাইট, এবং কোন অর্গানাইজেশনেরও সাহস নেই, কারণ তারা এত স্ট্রং। মানে যেমন তারা ধনী, আপনি যদি ওয়াল স্ট্রিটের নিউজ শোনেন, সিএনবিসি, আপনি অবাক হয়ে যাবেন। সব প্রায় যারা আসে বিরাট বিরাট বিলিয়নিয়ার, নাম দেখে এবং তাদের চেহারা দেখে আপনি বুঝতে পারবেন, নাকের দিকে তাকাবেন, তাহলে বুঝবেন যে সে কে। হ্যাঁ, এরা হলো পুরো যুক্তরাষ্ট্রে, যে কেউ তাদেরকে করবে যে না আমি তোমার কথা শুনবো না, কিংবা তোমাদের বিরুদ্ধে কোনো ডিসিশন নেব, সেটার ক্ষমতা কারোরই নেই, সেটা ডোনাল্ড ট্রাম্পেরও নেই। যদিও ডোনাল্ড ট্রাম্প দারুণ মানে মানে নার্সিসিস্টিক, কিন্তু এই ব্যাপারে সে বুঝতে পেরেছে যে তার লিমিট কতটুকু, কোথায় সেই রেড লাইন। ওই যে বেন গাভের যে বলেছে, হ্যাঁ, ইতামার বেন গাভের যে কথাটা বলেছে, এটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই বোঝে। হ্যাঁ, যে ওই রেড লাইনের সঙ্গে কিন্তু আমাদের ইন্টারনাল যে লবি একটা সংযোগ রয়েছে। কাজেই আমার মানে ধারণা যে তাকে যে গাছে উঠিয়ে মই সরানো তা ঠিক নয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও কনস্ট্রেইন্ট রয়েছে, তার হাত বাঁধা আছে এবং তার মুখেও কিছুটা লাগাম রয়েছে। এই কারণে সে একটু করে গালাগালি করে। ও যে সেদিন একটা 4 লেটার ওয়ার্ডে গালাগালি করলো, ওই গালাগালিটা যে ডক্টর খালেকুজ্জামান বলছে যে একটু হাতে একটু থাপ্পড় দিল, কিন্তু ওই থাপ্পড়টা একটু স্নেহ মাখা থাপ্পড়। সেটা তোমার কাজ তুমি বলে যাও, আমার কাজ আমি করব, যেটি ভালো লাগে সেটি আমি করব, তোমার মতো করে তুমি বলো, সমস্যা নেই। বিষয়টা না, সেটা ঠিক না। কিন্তু যে মানে আমি তোমাকে করলাম, কিন্তু এটা আসলে এর পেছনে কোনো মানে নেই। মানে যে একটা জিনিস করলে কিংবা বললে যে তাকে ইমপ্লিমেন্টেশন করার যে ব্যাপারটা, সেটা নাই, সেটা বলতে হবে না, এটা ইমপ্লাইড। এটা কিন্তু ইসরায়েলও জানে, আমেরিকাও জানে। ওকে, আমরা একটু প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনার কাছ থেকে দেশের ভিতরে ফিরি। যেহেতু আমরা বলছিলাম যে না ডেমোক্রেট না রিপাবলিকান কারোই আসলে এই ক্ষমতা নেই, এবং এটি আসলে অনেক বছর ধরে গড়ে উঠেছে। এটি তো হঠাৎ করে কেউ একজন এসে, সেটা যে প্রেসিডেন্ট হন না কেন, এটিকে অ্যাভয়েড করতে পারবেন না, আমেরিকান কোনো পলিটিশিয়ান পারবেন না।
যেটি পারতেন কিংবা দেশের মানুষ যেটি পারতেন সেটা হলো যে তারা একেবারে এই ভালো একজন মানুষকে হাউস কিংবা সেনেটে আগামী নির্বাচনে পাঠানো। কিন্তু রয়টার্সের যে পোল সেটি বলছে যে বেশিরভাগ মানুষই অর্থাৎ দলীয় যে সমর্থকরা আছেন তারা ভাবেন যে না, উনি খারাপ হোক, যৌন কেলেঙ্কারি থাকুক, আর্থিক কেলেঙ্কারি থাকুক, যাই থাকুক, আমি আমার দলের প্রার্থীকেই ভোট দেব। এটি অলমোস্ট 76% মতো ভোটাররা এই কথাটা বলছেন। তাহলে পরিবর্তনের জায়গাটা কোথায়? কিংবা এই মিড টার্মকে কেন্দ্র করে যদি রিপাবলিকানরা রিপাবলিকানকে ভোট দেয়, ডেমোক্রেটরা ডেমোক্রেটদেরকে ভোট দেয়, তাহলে কি কোনো পরিবর্তন দেখছেন? জি, তারপরেও পরিবর্তন দেখা যায়, কারণ হচ্ছে এর মধ্যেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা বড় গ্রুপ এই দেশে থাকে যারা হচ্ছে মাথাটা বিক্রি করে দেয়নি। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে একটা আশার ব্যাপার হচ্ছে, যতই আমরা একটু আগে যেমন বললাম যে জুইশ লবি স্ট্রং, জুইশরা এরকম তারা যুদ্ধ চায়, কিন্তু জুইশদের মধ্যে প্রচুর প্রগতিশীল লোক রয়েছে, জুইশদের মধ্যে প্রচুর ভালো লোক রয়েছে। সেখানে বার্নি স্যান্ডার্স বলেন, ওই যে একটু আগে যেটা আমি বললাম ফিলিস বেনিস বলেন, যিনি হচ্ছে জুইশ ফর এই যে কি বলে পিস, হ্যাঁ, তো এই জন্য ঢালাও ভাবে এই এই জনগোষ্ঠীকে আমি সেইভাবে দায়ী করব না, তো মেজরিটি লোক তো বটে। তবে আপনি যেটা বলছেন যে দলীয়করণ, যেটা আর কি, যে পার্টির পিউরিটি থেকে পার্টির আধিক্য বেশি, ইম্পর্টেন্স বেশি, এইটা কিন্তু ইদানিং বেড়ে যাচ্ছে। অতীতে ছিল না এমন না। যেমন আপনি মনে করুন যে 2016 ইলেকশনের আগে আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কি কম ধরনের কেলেঙ্কারি আমরা জেনেছিলাম, যে সে যে বাস থেকে নামতে নামতে সে যেসব কমেন্ট করেছিল মহিলাদের সম্বন্ধে, কত ধরনের কেলেঙ্কারি বেরিয়ে আসলো। তারপর কত ধরনের মহিলারা তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির মামলা করে জিতে পর্যন্ত গেল, কিন্তু তাতে করে কি মানুষজন তাকে ভোট দেওয়া থেকে বিরত ছিল না। এর দুইটা কারণ। একটা হচ্ছে আমরা যে সোসাইটিটাতে বাস করি, পলিটিশিয়ানরা তো এই সোসাইটিরই মানুষ, তারা তাদের যে মরাল স্ট্যান্ডার্ড, সোসাইটির যে মরাল স্ট্যান্ডার্ড, সেটা তো আসলে আকাশ থেকে আসেনি। তারা মনে করুন যে মেজরিটি যারা এই দেশের মেইন স্ট্রিমের মানুষ, তারা একটা দুইটা কেলেঙ্কারিতে জড়িত, একটা দুইটা নারীবাজিতে জড়িত, এটা তাদের কাছে তো আসলে অনেকটাই ডাল ভাত। সুতরাং এইটাকে কেন্দ্র করে নিয়ে একেবারে পার্টিকে অ্যাবান্ডন করে দিবে, এটা হয় না, অতীতেও হয়নি, যেটা আমি বললাম ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। এবং সিনিয়র লিডাররা তো তাই করছেন। মানে আমরা যদি মেইনের সেনেট প্রার্থী বলি, মানে গ্রাম প্যাটনারের কথা বলি, প্ল্যাটনারের যে তাকে তো মানে সবাই চাকসুমা থেকে শুরু করে সবাই তাকেই সমর্থন করছেন, করছে। এই যে একটা হচ্ছে যে ঠিক আছে, তারপরও দলের লোক, সে আমাদের যদি দল থেকে পাশ করে আসে আমাদের শক্তিমত্তা বাড়বে। অর্থাৎ মরালিটিটা এখানে খুব স্ট্রং হতে পারে না দুইটা কারণে। একটা হচ্ছে দলীয় হিসাব নিকাশ থেকে, আর দুই নম্বর হচ্ছে আমি যেটা বললাম, সমাজের যে সার্বিক পরিস্থিতিটা, সেখানে যে সব মানুষ পিওর এমন না। সুতরাং তারা তাদের নিজের ছবি নিজের আয়নাতে দেখে, তখন এটা তো তারা এই ব্যাপারটাকে, এটা আসলে আমেরিকানদেরকে অত বেশি দোষ দিয়েই বা লাভ কি? বাংলাদেশে মনে করুন হোসেন মোহাম্মদ এরশাদের যে পরিমাণ কেলেঙ্কারি ছিল, তাতে সাধারণ মানুষ বাংলাদেশে বলতে শুনেছি বেড়া মানুষ এমন করে, এগুলি কিছু না, বুঝছেন? তো এই বেড়া মানুষ যে এরকম করে, সুতরাং এটা হচ্ছে মানে আনফর্চুনেটলি এটা অনেকেই এইভাবেই দেখে। আমরা আশা করি যে পিউরিস্টরা ক্ষমতায় আসবে, কিন্তু পিউরিস্টরা তো আকাশ থেকে নেমে আসবে না, তারা এই সোসাইটিরই অংশ। ওকে, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, ন্যাশনাল কংগ্রেশনাল কমিটির চেয়ার রিচার্ড হাডসন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। বিশেষ করে প্রেসিডেন্ট সবশেষ যে বলছিলেন যে আমি মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছি না, দেশের অর্থনীতি নিয়ে ভাবছি না, আমার কাছে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, এটি মেইন ইস্যু। তিনি এসে বলছেন না, প্রেসিডেন্ট আসলে দেশের মানুষ নিয়ে ভাবছেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছেন। এটাকে একটা লেভেলাইজ করা কিংবা মিনিমাইজ করার চেষ্টা করছেন। আপনি কতটা তৃপ্ত হতে পেরেছেন কিংবা সন্তুষ্ট হতে পেরেছেন যে আসলে প্রেসিডেন্টের মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি ভাবছেন, সহজ কথায় যদি বলি পাত্তা দিচ্ছেন? না, এটা হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্প খুব মানে চিন্তা ভাবনা করে না, কথা বলার সময় চট করে বলে ফেলে, আমরা দেখেছি। হ্যাঁ, মনে যা আসে তাই বলে ফেলে। কিন্তু এই যে আপনি বললেন যে ভদ্রলোকের যে ইন্টারপ্রিটেশন ইজ রাইট, কারণ সে কিন্তু মধ্যবর্তী নির্বাচন এর ব্যাপারে ভাবেন বলেই ওইটাকে আনেন। উনি যখন মুখে বলেন যে আমি মধ্যবর্তী নির্বাচনকে আমি কেয়ার করি না, অর্থনীতি সমিতি হচ্ছে এটা কেয়ার করি না, তার অর্থ উনি কেয়ার করেন। এই জন্যই তার মাথার মধ্যে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের কিন্তু এটা লজিকে কিন্তু এটা রয়েছে, হ্যাঁ, যে যখনই এরকম রিফ্লেকশনস হয় তার অর্থ সে ওটা ভাবছে, হ্যাঁ, যে আমি চোর নাই, ওইটা যে বলে যারা, সেই হয়তো চুরি করে। তো এরকম তার ব্যাপারটা, কাজে আমি এটা নিয়ে খুব একটা
ই করব না, তার কারণ উনি যে করেন সেটা তো বারবার আমরা দেখছি। অর্থনীতি নিয়ে যে উনি করেন সেটা আমরা যারা যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্টক মার্কেটকে ফলো করি আমরা তো দেখি যে উনি কি করেন। যে স্টক নিচে নেমে যায় উনি এসে বলেন না এই যে যুদ্ধ এখন হচ্ছে, হ্যাঁ। আবার মানে এটা করে উনি এটাকে এলে করতে চান যাতে লোক ভয় পেয়ে ইনভেস্টমেন্ট থেকে দূরে সরে না যায়। কাজে হি কেয়ারস, উনি কেয়ার করেন। ওকে, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা তাদের 60% বলছে তারা প্রার্থী দেখে ভোট দেবে, কোনো দল নাই, যেহেতু তারা দল তো নাই, ইন্ডিপেন্ডেন্ট। তো তারা আগামী মিড টার্মে কতটা প্রভাবক হবে কিংবা প্রভাব রাখবে, মেইন ফ্যাক্টর হবে বলে আপনার কাছে মনে হয়? না, আরেকটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে অনেক লোক কিন্তু রেজিস্টার্ড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তারা অ্যালাইন্ড উইথ আইদার ডেমোক্রেটিক পার্টি অর রিপাবলিকান পার্টি, এটা কিন্তু আছে। তার মধ্যে পিওর যারা ইন্ডিপেন্ডেন্ট, যারা অ্যালাইন করে না, যারা মানে বিবেক বুদ্ধি নিয়ে যারা নির্বাচনে ভোট দেন, সেই নাম্বারটা আপনি যে স্ট্যাটিস্টিক্সটা বললেন তাতেই কিন্তু এটা বের হয়ে গেছে। আপনি বলেন 76% তারা বলছে যে তার দলকে তারা ভোট দেবে, তাহলে বাকি রইল 24%। এই 20% কোন কেন্দ্রে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 24% যদি ওই কেন্দ্রের ভোটকে আমরা করি অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ, অ্যাজ অ্যান এস্টিমেট, তাহলে কোন কেন্দ্রে কিন্তু এদের কিন্তু যে ভোটের যে কোন দিকে কারা যাবে তাতে যদি খুব পার্থক্য হয়ে যায় তাহলে দ্যাট উইল টিল্ট দ্য ইলেকশন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন টেক্সাস ইজ এ সলিডলি রেড স্টেট, যেখানে ডোনাল্ড ট্রাম্প বারবার অনেক ভোটে উইন করে যায়, কিন্তু টেক্সাসে প্রচুর ইন্ডিপেন্ডেন্টও রয়েছে। এবং সেখানে দেখা গেল যে টেক্সাসের ইন্ডিপেন্ডেন্টরা যদি প্যাক্সটনকে ভোট না দেয়, তাদের একটা বিরাট অংশ, তাহলে কিন্তু মানে রিপাবলিকান প্যাক্সটনের উইন করাটা একটু কষ্টকর হয়ে যাবে। এবং তাই যদি ঘটে, হ্যাঁ, টেক্সাসের সেনেট সিট যদি, আমি কিন্তু বলছি না যে এটা যাবে, যদি এটা চলে যায় ডেমোক্র্যাটদের হাতে, তাহলে কিন্তু রিপাবলিকানদের বিরাট খবর আছে। তার কারণ মানে একটা মোমেন্টাম আছে, ওখানে একটা মোমেন্টাম হয়ে যাবে। তার কারণ দক্ষিণে আপনি যে অঞ্চলগুলো আছে টেক্সাসে, সেগুলো কিন্তু হিস্প্যানিক অধ্যুষিত, কিন্তু সাম্প্রতিক দেখা গেছে যে এই ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ফার্স্ট টার্মে এদের একটা বিরাট অংশ রিপাবলিকানের দিকে ঝুঁকে পড়েছে, এবং এই গ্রুপটাই কিন্তু আবার উল্টে যাচ্ছে বর্তমানে। দে আর টার্নিং অন দ্য অপোজিট সাইড। এই কারণেই আমার যেন মনে হচ্ছে যে আগামী নির্বাচনে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভোটারের কথা আপনি বললেন, এরা কাদেরকে ভোট দেয়, কত বেশি নাম্বারে ভোট দিচ্ছে, তার উপরে নির্ভর করবে আগামী নির্বাচনের রেজাল্ট। অর্থাৎ আগামী দিনে কি হবে সেটি নির্ভর করছে তাদের উপর বলে আপনি মনে করছেন। আমরা সময় শেষ, আজকের মতো আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় মতামতের জন্য, এবং একই সঙ্গে দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।